পৃথিবীর সকল সুন্দর জিনিসগুলোর মধ্যে অন্যতম হলো ভালোবাসার পূর্ণতা। সকল বাধা বিপত্তি পেরিয়ে যখন দুটো ভালোবাসার মানুষ একে অপরকে নিজের করে নিতে পারে, তার চেয়ে সুন্দর আর এই পৃথিবীতে কি হতে পারে। তো আজকের পার্টে তেমনই একটা ভালোবাসার পূর্ণতার গল্প রয়েছে। আকাশে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার সামনে উপন্যাস, বৃষ্টির শব্দটা এড়িয়ে আমায় শোনো। আজকের পার্টটা জাস্ট অন্য লেভেলের। তো চলো শুরু করা যাক। আহিয়া ফোন হাতে নিয়ে দেখল রিহানের কল। হাসি উজ্জ্বল মুখে ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। রিহান টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে ফোনের সামনে এসে বসল। অতঃপর কিছুক্ষণ আহিয়ার মুখের দিকে তাকিয়ে থেকে মৃদু কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম আহিয়া পাখি। ঘুমাওনি এখনো? না। কেন? ঘুম আসছিল না। আমার কলের অপেক্ষা করছিলে? আহিয়া এবার নিচের দিকে তাকিয়ে মাথা নিচু করে সম্মতি জানালো। সেটা দেখে রিহান ঠোঁট কামড়ে হাসে। এই পাগলিটাকে নিয়ে সে আর পারে না। রিহান তো দুপুরে কল দিয়ে বলে দিয়েছিল রাতে দেরি করে ফিরবে। আয়া যেন ডিনার করে ঘুমিয়ে পড়ে। সে বাড়ি ফিরে কল দিয়ে ওকে জাগিয়ে কথা বলবে, কিন্তু এতবার বলার পরেও পাগলিটা ঘুমায়নি। আহিয়া রিহানের দিকে তাকিয়ে দেখল সে হাসছে। আহিয়া আবার অভিমানী কণ্ঠে বলল, আপনার বাড়ি ফিরতে এত লেট হলো? রিহান ভেজা টাওয়ালটা বিছানার উপর রেখে বলল, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল পাখি। খেয়েছেন? হুম। মিথ্যা কেন বলছেন? আপনি তো এইমাত্র শাওয়ার নিয়ে আসলেন। রিয়ান মৃদু হেসে বলল, আমি অফিসে ডিনার করেছি। ও, তুমি খেয়েছো? হুম। ভেরি গুড। এবার বলো শপিংয়ে কবে যেতে চাও? আমাকে আগে থেকে জানালে অফিসের কাজগুলো সব ম্যানেজ করে রাখতে পারবো। কিসের শপিং? বিয়ে তো আরও 1 মাস দেরিতে আছে। রিয়ান এবার ভেজা চুলগুলো হাত দিয়ে গোছাতে গোছাতে বলল, আমাদের এঙ্গেজমেন্টের আর মাত্র 11 দিন বাকি আছে আহিয়া পাখি। তুমি এত তাড়াতাড়ি সব ভুলে গেলে কী করে? আহিয়া মৃদু স্বরে বলল, ভুলিনি, এখনও 11 দিন আছে, তার মানে হাতে অনেক সময় এখন, তাই এত চাপ নিচ্ছি না। ঠিক আছে, কবে যেতে চাও তুমি আমাকে জানিয়ে দিও। শুনুন। হুম। আপনার সাথে শপিংয়ে গেলে বাড়ির মানুষ কি ভাববে ভাবতেই আমার লজ্জা লাগছে। রিয়ান এবার শব্দ করে হেসে দিল। তারপর হাসতে হাসতে বলল, তোমাকে দেখে কেউই বলবে না তুমি বিদেশের মাটিতে বড় হয়েছো। কেন কেন? বিদেশের মাটিতে বড় হলেই কি লাজ লজ্জা সব বিসর্জন দিতে হয়? আহিয়া পাখি, আমি বোঝাতে চেয়েছি এখনকার বাংলাদেশের কিছু কিছু মেয়ে লাজ লজ্জার মাথা খেয়ে রাস্তাঘাটে কীরকম ঘুরে বেড়ায়। তুমি তো ছোটো থেকেই বিদেশের মাটিতে বড় হয়েছো, কিন্তু পারিবারিক শিক্ষাটা এমনভাবে রপ্ত করেছো যে বিদেশি কালচার তোমার ভেতরে জায়গা পায়নি। সেদিক দিয়ে আমি বেশ লাকি। ওর কথা শুনে আহিয়া নিঃশব্দে হাসল। ওর হাসি দেখে রিহান আবারও বলল, শুধু তুমি নও, বিদেশের মাটিতে থেকে একটা ছেলে হিসেবে তোমার ভাই নিজেকে যেভাবে শুদ্ধ রেখেছে সেটা একদম অবিশ্বাসযোগ্য। সিরিয়াসলি, হি ইজ এ জেন্টলম্যান। আহিয়া হেসে বলল, হুম, আমার ভাইয়া বেস্ট, সাথে আপনিও। রিয়ান আবারও হাসল। আজকের সকালটা শুরু হয়েছে প্রতিদিনের মতো। সকাল সকাল ডাইনিং টেবিলে প্রচুর ব্যস্ততা। কেউ বের হওয়ার জন্য ব্রেকফাস্ট করায় ব্যস্ত, কেউ খাবার পরিবেশনে ব্যস্ততা। সকালবেলা সকলেরই ব্যস্ততা শোনা যায়। ত্রিধা আর চোখে কয়েকবার আয়ান ভাইকে দেখল। মূলত সে কিছু বলতে চায়, কিন্তু কিভাবে বলবে? প্রথমত ভয় তার বুক কাঁপছে, দ্বিতীয়ত সকালবেলা এত তাড়াহুড়োর মাঝে কিছু বলা যাবে না। কিন্তু এহসানকে নিয়ে তার খুব ভয় হচ্ছে। রাতের বেলা এঙ্গেজমেন্টের কথায় কী যে শুনেছে, মেয়েটা কিছুই বুঝতে পারছে না। তবে এহসানের কল দেওয়ার বিষয়টা আয়ন ভাইকে জানানো প্রয়োজন। পরবর্তীতে কোনো কারণে জানতে পারলে মানুষটা প্রচণ্ড রেগে যাবে। হাতে সময় কম। ঝটফট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। পথে কয়েকবার বলতে চাইলো আয়ন ভাইকে এহসানের কল দেওয়ার কথা, কিন্তু বাইক চালানোর সময় ওনার সাথে কথা বলা ঠিক হবে না, তাই কিছু বলল না। তবে ত্রিধা ঠিক করেছে আজকে বাড়ি ফিরলেই সবটা জানাবে। আজকেও জুই ভার্সিটিতে আসেনি, তবে বাকি বন্ধুদের সাথে হাসি আনন্দে আজকের দিনটা ভালো কেটেছে। এর মাঝে আয়ান ভাই কয়েকবার কল দিয়ে খোঁজখবর নিয়েছে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো। ক্লাস শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে সকল বন্ধুরা বাইরে বেরিয়ে এলো। গতকালকের মতো আজকেও ত্রিধা দেখল বাড়ির গাড়িটি আসেনি। সজীব, নাজমুল, আশিক জরুরি কাজ আছে বলে 3 বন্ধু চলে গেল। নীল, শোভা ও ত্রিধা গল্প করছে। তখনই পিছন থেকে পুরুষালী কণ্ঠে কেউ একজন ডাকল, ত্রিধা। ওরা পেছনে তাকাতেই দেখল ফর্মাল গেটআপে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে এহসান। এহসানকে দেখার সাথে সাথে ত্রিধার কলিজার পানি শুকিয়ে গেছে। সে এক হাতে শোবার হাতটা শক্ত করে চেপে ধরল। এহসান ওর হাতের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, তোমার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা ছিল, 10 মিনিট সময় হবে?
ত্রিধা গতকাল ফোনে যতই সাহস নিয়ে কথা বলুক না কেন, কিন্তু আজকে সামনাসামনি আহসানকে তার ভীষণ ভয় লাগছে। একদিকে না চাইতেও ওই লোক সামনে এসে যায়, আর অন্যদিকে আহ্যান ভাই জানলে তো তাকে মেরেই ফেলবে। তবুও মেয়েটা ঢোক গিলে মৃদু কণ্ঠে বলল, আমার আপনার সাথে কোনো কথা নেই, জরুরি কাজ আছে, বাড়ি যেতে হবে। ত্রিধার সারা শরীর কাঁপছে। সেটা দেখে নীল ও শোভা ভীষণ আশ্চর্য। এহসান স্যার তাদের অচেনা নয়, তাহলে ত্রিধা এত ভয় পাচ্ছে কেন? শোভা স্বাভাবিক কণ্ঠে বলল, এত ভয় পাচ্ছিস কেন বান্ধবী? উনি কি বলতে চাই শুনে আয়, আমরা তোর জন্য ওয়েট করছি। ওর কথায় নীলও সম্মতি দিল, কিন্তু ত্রিধা জানালো সে কথা বলতে চায় না। এহসান এসব দেখে খানিকটা কাতর কণ্ঠে বলল, প্লিজ কিউটি ডল, আমাকে 5 মিনিট সময় দাও নিজেকে এক্সপ্লেন করা। তখনই ত্রিধা লক্ষ্য করলো বাড়ির গাড়ি চলে এসেছে। মেয়েটা সেদিকে তাকিয়ে বলল, সরি, আমার সময় নেই, বলেই গাড়ির দিকে এগিয়ে যেতে চাইল। কিন্তু এহসান হুট করে ওর এক হাত ধরে বলল, প্লিজ ত্রিধা, আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আচমকা ত্রিধার হাত ধরায় মেয়েটা রেগে গেছে। তার আহ্যান ভাই ছাড়া তাকে অনায়াসে কেউ ছুবে সেটা সে মানতেই পারে না। তাই রাগের মাথায় হুট করে একটা চড় বসিয়ে দিল এহসান নেওয়াজের কাঁধে। এহসান রীতিমতো অবাক। একটা পিচ্ছি মেয়ে ভরা রাস্তার মাঝে তাকে থাপ্পড় বসিয়ে দিল। ত্রিধার কাণ্ড দেখে শোভা ও নীল অবাক হয়ে তাকিয়ে আছে। একটু দূরেই গাড়িতে বসে আছে মেহেদি। মূলত সেও এহসান মিলে একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে, কিন্তু এহসান বলল যাওয়ার আগে ত্রিধার সাথে দেখা করে যেতে চায়, তাই তাদের উল্টা পথে আসা। কিন্তু এহসানও নিজে ব্রেনলেসের মতো ত্রিধার হাত ধরে এখনও দাঁড়িয়ে আছে। মুহূর্তের মাঝেই যেন কি থেকে কি হয়ে গেল। মেহেদি গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি এগিয়ে এলাম। এহসান সেখানেই ত্রিধার হাত ধরে কিছু বলার চেষ্টা করছে, আর ত্রিধা নিজের হাত ছোটাতে ব্যস্ত। এতক্ষণে মেয়েটার চোখ বেয়ে পানি পড়ছে। নীল এগিয়ে গিয়ে মেহেদির উদ্দেশ্যে বলল, ভাইয়া প্লিজ এহসান স্যারকে থামান, রাস্তার মধ্যে সব কি হচ্ছে? মেহেদি এসে এহসানের পাশে দাঁড়িয়ে বলল, কি করছিস সব? তুই কি পাগল হয়ে গেছিস? এবার এহসান ঝাড়া দিয়ে ত্রিধার হাতটি ছেড়ে মেহেদির দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এই মেয়েটা দিনের পর দিন আমায় আশায় রেখে এখন বলছে আমায় ভালোবাসে না। ও চায়নি আমি ওর সাথে যোগাযোগ করিনি। দিনের পর দিন ছটফট করেছি, তবুও ডিস্টার্ব করতে আসেনি। মাঝে মাঝে মন বেশি অস্থিরতা হলেও ওকে আমি মাঝরাতে কল দিতাম, কিন্তু সে নানা অজুহাতে কেটে দিত। তবুও আমি নিজেকে সান্ত্বনা দিতাম একদিন সে আমার হবে, তখন কোনো বাহানা থাকবে না। এখন সেই মেয়ে আমাকে চায় না। তুই শুনছিস মেহেদি? আমার ডল আমাকে চায় না। যাকে আমি এতটা চাই সে আমায় না, সে অন্য কাউকে চাইলো। আমি এগুলো কিছুতেই মানতে পারছি না মেহেদি। আমার ধৈর্যের সীমা ভেঙে গেলে আমি ওকে মেরে নিজেও মরে যাবো। তাও আমি আমার কিউটি ডলকে অন্য কারো হতে দেখতে পারবো না। কথাগুলো বলে লাল লাল চোখ নিয়ে ত্রিধার দিকে তাকালো। মেয়েটা গুটিসুটি মেরে দাঁড়িয়ে কান্না করছে। এহসান নজর ঘুরিয়ে চোখে সানগ্লাস পরে হনহন করে চলে গেল গাড়ির দিকে। মেহেদি বন্ধুকে কি বলে সান্ত্বনা দেবে সে কিছুতেই বুঝতে পারছে না। তবে শান্ত মানুষটা আজ বেশি রেগে গেছে। এটাকে সামলাতে তার যে কত কষ্ট হবে সেটা তো আর অজানা নয়। তবুও মেহেদি এসে ত্রিধার সামনে দাঁড়িয়ে বলল, আমার পাগল বন্ধুটা তোমায় অনেক ভালোবাসে ত্রিধা। সে সময়ে অসময়ে তোমার ভাবনায় মগ্ন থাকে। তুমি চাইলেও পারো তাকে একটা সুযোগ দিয়ে দেখতে। তুমি ঠকবে না। ত্রিধা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি ওনাকে প্লিজ বোঝান ভাইয়া, ভালোবাসা জোর করে হয় না। আমার ফ্যামিলির সাথে ওনার কি কথা হয়েছে আমি জানি না, কিন্তু আমি ওনাকে কখনো সেরকম কোনো কথা দিইনি। এমনকি ভবিষ্যতে যেন কোনো রকম আঙুল তুলতে না পারে তার জন্য আমি ওনার সাথে সেরকম কোনো দিন কথাও বলিনি। ফোন করলে ঘুমের বাহানায় রেখে দিতাম, কোনো দিন দেখা করতে বললে করতাম না। এমনকি আমাদের বাড়িতে যাওয়ার পরেও আমি ওনার সাথে একবারও দেখা করিনি। আমার পক্ষে ওনাকে ভালোবাসা সম্ভব না। দয়া করে ওনাকে বুঝিয়ে বলবেন আমাকে ভুলে যেতে এবং মুক্তি দিতে। আমি আর টেনশন নিতে পারছি না। মেয়েটি আর কিছু বলল না। এহসানের কথা শুনলে মনে হয় এহসান ঠিক, আবার ত্রিধার কথা শুনলে মনে হয় ত্রিধা ঠিক। এখন কাকে কিভাবে সান্ত্বনা দেবে সে নিজেও বুঝতে পারছে না। এহসানের সন্দেহ মতে এদের দুজনের মাঝে আরেকটা মানুষ জড়িয়ে আছে, যার নাম আহিয়ান। ওটা আবার আরেক সাইকো। এই তিনজনের ত্রিকোণ সম্পর্ক কি হবে একমাত্র সময়ই বলতে পারে। ত্রিধা আজকে বাড়ি এসে নিজের রুম থেকে আর বের হয়নি। বন্যা কয়েকবার ডেকেছে খাবার খেতে, কিন্তু মেয়েটা খেতেও ড্রয়িং রুমে আসেনি। এর মাঝে বেলা 4টার দিকে মালিয়া খান ও হালিমা খান গেল ত্রিধার রুমে। দুই দাদুকে আসতে দেখে শোয়া থেকে উঠে বসল ত্রিধা। মালিয়া খান বিছানার কোনায় বসে মৃদু কণ্ঠে ত্রিধার উদ্দেশ্যে বলল, কি হয়েছে দাদু ভাই, নিচে খেতে আসনি কেন? ত্রিধা স্বাভাবিক কণ্ঠে উত্তর দেওয়ার চেষ্টা করছে, তবুও কেন জানি আজকে থেকে সব কিছু বিরক্ত লাগছে। মনে মনে নিজেকে শান্ত রেখে অচ্ছুক স্বরে বলল, কিছু হয়নি, এমনিতেই খেতে যায়নি। ওর কথা শুনে মালিয়া খান মৃদু হাসলেন। তখনই পাশ থেকে হালিমা খান বললেন, লেখাপড়া কেমন চলছে? ভালো, কিন্তু তোমরা কষ্ট করে সিঁড়ি বেয়ে 3 তলায় আসতে গেলে কেন? কোনো দরকার থাকলে আদিবাকে দিয়ে খবর পাঠালে আমি নিজেই নিচে চলে যেতাম।
ত্রিধা লক্ষ্য করলো দাদুরা এখানে আসার পর একজন আরেকজনের দিকে কি যেন বারবার ইশারা করছেন। তাই সেবার সরাসরি বলল, কিছু বলবে দাদু? মালিয়া খান এবার গলা খাকার দিয়ে বললেন, না মানে দাদু ভাই, অনেক দিন তো হলো এহসানের সাথে তোর সম্পর্কটা নাম পরিচয় ছাড়া। আর কত, এখন তো তোদের দুজনকে এক সম্পর্কে জুড়ে দেওয়ার সময় এসে গেছে। ত্রিধা চোখ ছোট ছোট করে বলল, কিসের সম্পর্ক এহসানের সাথে আমার? ওনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। রাগ করিস না বোন, আমি তো খারাপ কিছু বোঝাতে চাইনি। আমি বলতে চেয়েছি দুই পরিবারের মধ্যে তোদের বিয়ের কথা হয়েছে প্রায় 2 বছরের বেশি, কিন্তু এখনো পর্যন্ত বিয়ে সংক্রান্ত কোনো কাজ করা হয়নি। তাই বলছিলাম কি, আহিয়ার সাথে যদি তোর এনগেজমেন্টটাও হয়ে যায় এহসানের সাথে, তাহলে ভালো হবে। ত্রিধা এবার কিঞ্চিত রাগী কণ্ঠে বলল, অসম্ভব। আমি আগেও বহুবার বলেছি লেখাপড়া শেষ না হওয়ার আগে আমি বিয়ে সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিব না। আমি যেমন আছি ভালো আছি। দয়া করে তোমরা এসব কথা আমাকে বলে বিরক্ত করবে না। কিন্তু ত্রিধা, এহসান ভালো ছেলে, এখন অন্তত এঙ্গেজমেন্ট করে রাখ, লেখাপড়া শেষ করে না হয় বিয়েটা হবে। সরি দাদু, আমি এহসানকে বিয়ে করতে পারবো না। এবার হালিমা খান বলে উঠলেন, তোর কি কাউকে পছন্দ আছে? ত্রিধা এবার বেশ চিন্তায় পড়ে গেল। এই মুহূর্তে আয়ান ভাইয়ের কথা কাউকেও বলা যাবে না, কিন্তু কিছু তো একটা বলতে হবে। ওর নীরবতা দেখে হালিমা খান আবারও বলল, কাউকে পছন্দ থাকলে আমাদের বল, নয়তো আমরা বুঝবো কিভাবে তোর এহসানকে পছন্দ না। ত্রিধা আমতা আমতা করে বলল, এমন কিছু নয় দাদু, আমি এত তাড়াতাড়ি কোনো সম্পর্কে জড়াতে চাই না। তোমরা এহসানকে বলো অন্য কোথাও বিয়ে করে নিতে। এটা কেমন কথা ত্রিধা? ছেলেটা বহুদিন যাবত তোর অপেক্ষায় আছে। তো আমি কি করব দাদু? আমি তো ওনাকে বলিনি আমার জন্য অপেক্ষায় থাকতে। তাছাড়া শুরু থেকেই আমি বলে আসছি পরের সিদ্ধান্ত পরে নিব। লেখাপড়া শেষ করার পর আমি কাকে বিয়ে করব সেটা নিয়ে আমি এখন ভাবছি না। কিন্তু ত্রিধা, হালিমা খানের পুরো কথা শেষ হওয়ার আগেই ত্রিধা ওনাকে থামিয়ে দিয়ে বলল, দাদু প্লিজ, তোমরা আমার এসব নিয়ে জোর করো না। আমি যেমন আছি ভালো আছি। এহসানের জন্য তোমাদের এত মায়া হলে তোমাদের মধ্যে কেউ একজন বিয়ে করে নাও। বলেই ত্রিধা রুম থেকে বেরিয়ে চলে গেল আহিয়ার রুমে। আর হালিমা খান ও মালিয়া খান অবাক হয়ে তাকিয়ে রইল ওর যাওয়ার পরে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। খানবাড়ির ড্রয়িং রুমে চায়ের আসর বসেছে। আবির, তানভীর ও আদি একটু আগেই বাড়ি ফিরেছে। ওদের কিছুক্ষণ আগে ফিরেছে মোজাম্মেল খান, ইকবাল খান। আহিয়ান এখনো বাড়ি ফেরার সময় হয়নি। ড্রয়িং রুমে চায়ের কাপ হাতে আলী আহমেদ খান থমথমে মুখে বসে আছে। সেটা দেখে আবির ও তানভীর দুজনেই বেশ চিন্তিত। ইতিমধ্যে আবির বেশ কয়েকবার আব্বুকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে, কিন্তু উনি কোনো জবাব দেননি। অবশেষে 10 মিনিট পর মুখ খুললেন। আবির ও তানভীরের দিকে তাকিয়ে থমথমে মুখে তিনি বললেন, ত্রিধা এহসানকে বিয়ে করতে চায় না। আবির আশ্চর্য কণ্ঠে বলল, হোয়াট? কেন? জানি না। ত্রিধা কি এহসানকে বিয়ে করতে চায় না, নাকি এই মুহূর্তে সে বিয়ে করতে চায় না? আলী আহমেদ খান গম্ভীর মুখ করে বললেন, লেখাপড়া শেষ করার আগে কাউকেই বিয়ে করতে চায় না। তবে সে আজকে স্পষ্ট বলে দিয়েছে এহসান যেন তার অপেক্ষায় না থাকে। এবার তানভীর সকলের দিকে তাকিয়ে বলল, এই কথা তো আমি আগেই সকলকে বলেছিলাম। ত্রিধা আমাকে বহু আগেই বলেছে তার জন্য কাউকে অপেক্ষায় না রাখতে। পরের সিদ্ধান্ত সে আগে নিতে চায় না। আবির এবার রেগে গিয়ে চায়ের কাপটা সেন্টার টেবিলে জোরে আঘাত করে রেখে বলল, মেয়ে বড্ড বড় হয়ে গেছে তাই না? আমাদের ইচ্ছের দাম নেই কোনো তার কাছে? ওর কথা মতো আমরা বিয়ের বিষয়টা লেখাপড়ার পরই রেখেছি, কিন্তু এখন এঙ্গেজমেন্ট করতে সমস্যা কি? একটা ছেলে দিনের পর দিন ওর জন্য অপেক্ষা করেছে, আর একটা সামান্য রিং পড়ে ছেলেটাকে সান্ত্বনা দিতে পারবে না? ওর সমস্যা কি? এহসানের মতো একটা ভালো ছেলেকে রিজেক্ট করার কারণ আমাকে অবশ্যই দেখাতে হবে, নয়তো 2 বছর পর হলেও ওকে এহসানকে বিয়ে করতে হবে। এবার মোজাম্মেল খান আবিরকে শান্ত করতে কাঁধে হাত রেখে বলল, আবির, তুই শান্ত হ। ত্রিধা বাচ্চা মেয়ে, লেখাপড়া করা এই জীবনে স্বাধীন জীবনযাত্রা চায়, তাই হয়তো কোনো সম্পর্কে জড়াতে চাচ্ছে না। ওর বাপ চাচারা আমরা কি মরে গেছি সবাই চাচ্ছু? বিয়ে দেওয়ার আগে কেউ ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করলে আমরা কি সেটা দেখবো না? ত্রিধা কেন আমাদের উপর বিশ্বাস রাখতে পারছে না? ত্রিধা খান বাড়ির মেয়ে, আমাদের অবাধ্য কখনোই হবে না, কিন্তু অল্প বয়সে নিজের স্বাধীনতার কথা ভেবেই হয়তো ভয় পাচ্ছে। তোমরা একবার চিন্তা করে দেখো, ছেলেটা গত 2 বছর যাবৎ অপেক্ষায় আছে। সে আগামী 3 বছর আরও অপেক্ষা করতে রাজি, কিন্তু ওর অপেক্ষার কোনো ভরসা নেই। 5 বছর অপেক্ষা করার পর ত্রিধা তাকে বিয়ে করবে কি না তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই হিসেবে এহসানের কথা ভাবতে গেলে সে তো চাইবে শুধু এঙ্গেজমেন্টটুকু অন্তত হোক, যাতে তার একটু ভরসা থাকে সে তার হবু বউয়ের জন্য অপেক্ষা করছে। এখন দিনের পর দিন কার জন্য সে অপেক্ষা করছে? একটা বেনামি মেয়ের জন্য, যে মেয়ের সাথে তার সম্পর্কের কোনো নাম নেই। এমন একটা ছেলের মন আমরা কি সহজে ভেঙে দিতে পারি? তানভীর কি বলবে বুঝতে পারছে না। মেয়েটা কেন যে এমন অবুঝের মতো কথা বলছে। আবির ভাই রাগ করে বলুক আর যেভাবে বলুক, কথাগুলো তো সত্যি। এহসান অনেক ধৈর্য নিয়ে আছে ত্রিধাকে বিয়ে করার অপেক্ষা। এই ছেলেটাকে এখন কিভাবে বলবে তাদের বাড়ির মেয়ে তাকে বিয়ে করতে রাজি না?
যদি ত্রিধা অন্য কাউকে ভালোবাসতো তাহলে তা মানা যেত, কিন্তু শুধু শুধু এমন একটা ভালো ছেলেকে রিজেক্ট করার কারণ কি? তানভীর কি বলবে কিছুই বুঝতে পারছে না। মেয়ের কারণে আব্বু চাচ্চু ও ভাইদের কাছে মাথা নত করে আছে। ইকবাল খান গভীর কণ্ঠে আবিরের উদ্দেশ্যে বললেন, তোর সব কথাই ঠিক আছে আবির, কিন্তু মেয়েটা তো আমাদের বাড়ির, ওর মনের ইচ্ছেগুলোকেও আমাদের সম্মান দিতে হবে। এবার তানভীর জবাব দিল, ভাইয়ার কোনো দোষ নেই চাচ্চু, ভাইয়া ঠিক বলেছে। এহসানের পরিবার আমাদেরকে বড় মুখ করে বলেছে খানবাড়ির মেয়ে অনেক ভদ্র, আমরা বললেই আমাদের মেয়ে মেনে যাবে। এখন আমরা ওনাদের কোন মুখে বলবো আমাদের মেয়েকে আনাতে পারছি না? তাছাড়া আমরা মেয়ের ইচ্ছেগুলোকে সম্মান দিয়েছি বলেই তো এখন বিয়ের কথা হচ্ছে না। ওর ইচ্ছে মতন লেখাপড়া শেষ করার পর বিয়ের কথা বলা হয়েছে। অনেকক্ষণ পর আলী আহমেদ খান মুখ খুললেন, এখন কি করবে? মন্ত্রী সাহেবকে কিভাবে বলবো আমাদের মেয়ে রাজি করাতে পারিনি? তানভীর নত মস্তিষ্কে মেঝের দিকে তাকিয়ে বলল, আমি জানি না বড় আপু, ওনাদের কিছু বলার মতো মুখ আর আমাদের নেই, কিভাবে কি করব জানি না। আবির গম্ভীর মুখ নিয়ে তানভীর দিকে তাকিয়ে বলল, মেয়ের সাথে কথা বল, ওকে হয়তো এক্সপ্লেনেশন দিতে হবে কেন এহসানকে বিয়ে করতে চায় না, নয়তো 2 বছর পর হলেও এহসানকেই বিয়ে করতে হবে। ডিসিশন ফাইনাল। বলে আবির উঠে চলে গেল নিচের রুমের দিকে। উপস্থিত সকলে স্তব্ধ হয়ে বসে আছে। আবিরের মেজাজ আজকে এমনিতেই বেশ খারাপ হয়ে আছে। সৈকতের সাথে আহিয়ার বিয়েটা ভেঙে দেওয়ার পর সৈকতের আব্বু আবিরের কোম্পানি থেকে সকল ডিল ক্যান্সেল করে দিয়েছে, যার কারণে প্রায় কয়েক কোটি টাকা লস দেখা দিয়েছে ব্যবসায়। এখন বাড়ি এসে ত্রিধার এমন উল্টাপাল্টা কথাও মাথায় নিতে পারছে না, তাই আগে পিছিয়ে না ভেবে কঠিন মানবের মতো যুক্তি দিয়ে চলে গেছে। যদিও তার একটা কথাও ভুল নয়, কোনো কারণ ছাড়াই এহসানের মতো একটা ছেলেকে রিজেক্ট করে দেওয়া অমানবিকতা হবে। আবির রুমে যাওয়ার আগেই তৃতীয় তলায় চেঁচামেচি শোনা গেল। ড্রয়িং রুমের সকলেই হতবাক। কি হয়েছে জানতে সকলে ছুটল তৃতীয় তলার দিকে। শব্দগুলো ত্রিধার রুম থেকেই আসছে। সকলেই ওনাকে পৌঁছাতে দেখলো ত্রিধা ফুফির বুকে মাথা রেখে কান্না করছে, আর বন্যা মেয়েকে বকাবকি করছে। তানভীর এগিয়ে গিয়ে বন্যাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি মেয়েকে এভাবে বকছো কেন? বাবার কণ্ঠ শুনে ত্রিধা বাবার কাছে গিয়ে অপরাধের মতো এক হাত ধরে দাঁড়িয়ে আছে। কান্না করার কারণে মেয়েটার চোখ মুখ লাল হয়ে ফুলে উঠেছে। বন্যা একমাত্র মেয়ের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, আপনার মেয়ের সমস্যা কি জিজ্ঞাসা করেন? ওর জন্য এই বাড়ির মানুষের মাথা নত হতে হবে কেন? ওকে আমি বারবার জিজ্ঞেস করছি কেন এঙ্গেজমেন্টের জন্য রাজি হচ্ছে না, আর বেয়াদব মেয়ে বারবার বলছে সে এহসানকে বিয়ে করতে চায় না। তানভীর এবার বন্যাকে শান্ত করে ফেলল, তাই বলে তুমি মেয়েটাকে এভাবে বকবে? আপনার মেয়ে আমার মুখে মুখে তর্ক করছে, আমি কি ওকে এই শিক্ষা দিয়েছি? এইবার পিছন থেকে আলী আহমেদ খান বলল, ত্রিধা বাচ্চা মানুষ বৌমা, বুঝিয়ে বললে অবশ্যই বুঝবে। আবির চুপচাপ দাঁড়িয়ে পিছন থেকে সকল ঘটনা দেখল। কিছুক্ষণ পর ত্রিধাকে সামনে রাখল। অন্য সময় বড় পাপার কাছে আদরের বিড়ালের মতো থাকলেও এখন খুব ভয় করছে। তবুও মেয়েটা পা টিপে টিপে সামনে গেল, তার নজর ফ্লোরের দিকে। আবির ত্রিধার মাথায় হাত বুলে দিয়ে বলল, মামনি, তোমার কি সমস্যা হ্যাসানকে নিয়ে? ওকে তোমার কেন পছন্দ না? বড় পাপার আদরে মেয়েটা কেঁদে দিয়ে বলল, আমার ভালো লাগে না হ্যাসানের সাথে কথা বলতে। হ্যাসান কল দিলে আমার পড়াশুনো ডিস্টার্ব হয়। তাছাড়া আজকে তো ও আমার ভার্সিটিতেও এসেছিল, সেখানে অনেক সিন ক্রিয়েট করেছে। আমার ওকে ভালো লাগে না বড় পাপা, একটুও ভালো লাগে না। ত্রিধার কথা শুনে সবাই অবাক হয়ে একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। তারা তো জানতোই না এহসান তাদের মেয়েকে ডিস্টার্ব করে, তাই তো মেয়েটা এহসানের নাম শুনে রেগে গিয়েছিল তখন। আবির পুরো কথাটা শুনে কিছুক্ষণ ভাবল, অতঃপর ত্রিধার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি পড়াশোনায় মনোযোগ দাও, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি এহসানকে বলে দিব তোমাকে যেন আর ডিস্টার্ব না করে। ত্রিধা খুশিতে আবিরের বাহু জড়িয়ে ধরে ফেলল, থ্যাংক ইউ বড় পাপা। আবির ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। ওর পিছু পিছু সকলেই চলে গেল। এখন শুধু দাঁড়িয়ে আছে বন্যা ও আহিয়া। বন্যা চিন্তিত কণ্ঠে মেয়ের উদ্দেশ্যে বলল, এহসান ভার্সিটিতে আসছিল আজ? ত্রিধা হালকা অভিমানী কণ্ঠে বলল, হ্যাঁ। কেন? সরাসরি কথা বলতে চায়। তারপর? উনি কথা বলতে চাই, কিন্তু আমার গাড়ি চলে এসেছে তাই আমি চলে আসতে চেয়েছি। বন্যা চোখ ছোট ছোট করে পড়ল। তারপর? সীতা মাথা নিচু করে মিনমিনিয়ে গলায় বলল, আমি চলে আসার সময় উনি আমার হাত ধরে টানাটানি করেছিল, তাই আমি ওনাকে থাপ্পড় মেরে দিয়েছি। ওর কথা শুনে আহিয়া মিটিমিটি হাসছে। বন্যা কিঞ্চিত রাগী কণ্ঠে বলল, তোর ওনাকে থাপ্পড় মারতে কেন হলো? বাড়ি এসে আমাদেরকে বললেই তো হতো, তোর পাপা সব ম্যানেজ করে নিত। ত্রিধা আমতা আমতা করে বলল, রাগ কন্ট্রোল করতে পারেনি। তাই ছেলেটার গায়ে হাত তুলবি? এটা তুই ঠিক করিসনি। ত্রিধা চুপ করে রইল। সেটা দেখে বন্যা বিরক্তিতে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে আবির দীর্ঘক্ষণ যাবৎ এহসানের দাদুর সাথে ফোনে কথা বলছে, আর বাড়ির সকল পুরুষ
সোফায় বসে ওদের কথা শুনছে। ফোনের ওপাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না, তবে আবির বলল, আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। ত্রিধার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। অন্য কাউকে পছন্দ করলে অন্তত আমাদের কাছে জানাতো। সে লেখাপড়ার কারণে এখন এসব মানসিক প্রেশার নিতে চায় না। ফোনের ওপার থেকে আবারও কিছু বলল, কিন্তু শোনা গেল না। তবে আবির জানালো, আপাতত এঙ্গেজমেন্টের বিষয়গুলো বন্ধ থাকুক। এহসান ভালো ছিল, আপনারা চাইলে অন্য ভালো মেয়ে পেয়ে যাবেন। আমরা আগেও বলেছি, এখনও বলছি, ত্রিধার লেখাপড়া শেষ হওয়ার আগে আমরা এসব নিয়ে ভাবছি না। আপনারা চাইলে এহসানকে অন্য কোথাও বিয়ে দিতে পারেন। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর আবির আবারও বলল, আমি বুঝতে পারছি আপনাদের বিষয়টা, কিন্তু যার বিয়ে সে বিয়ে করতে রাজি না হলে আমাদের এখানে কিছু করার নেই। ফোনের ওপাশ থেকে আবারও কিছু জানানো হলো, যার উত্তরে আবির শুধু বলল, সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু ত্রিধার লেখাপড়া শেষ হওয়ার আগে আমরা ওর বিয়ে নিয়ে ভাবছি না। আর ত্রিধা কারোর সাথে কোনো সম্পর্ক নাই, এটা আমরা শিওর করে বলতে পারি। কথাগুলো বলেই আবির ফোনের ওপাশের মানুষটির থেকে বিদায় নিয়ে কল কেটে দিল। উপস্থিত সকলে আবিরের মুখের পানে চেয়ে আছে। সেটা দেখে আবির কিঞ্চিত রাগে কণ্ঠে বলল, কতবার কতভাবে বোঝাতে চেষ্টা করলাম মেয়ে বিয়েতে রাজি না, এহসানকে অন্য কোথাও বিয়ে করাতে, কিন্তু মন্ত্রী সাহেব একটা কথাই বলছেন, তারা লেখাপড়া শেষ পর্যন্ত অপেক্ষা করবে। উফ, ওরা পিছু ছাড়ছে না কেন? দেশে কি মেয়ের অভাব পড়েছে? ওর কথা শুনে তানভীর বলল, ভাইয়া তুমি আরেকটু খোলাখুলিভাবে বলতে পারতে, মানে কোনো একটা ঝামেলা করে না করে দিতে। আরে বলিস না, ওরা এত সুন্দর করে কথা বলে, আমি ওদের সাথে ঝামেলা করব? ওনারা সত্যিই ভালো মানুষ। মেয়েটা কেন রাজি হচ্ছে না বুঝে উঠতে পারছি না। এবার আদি কিঞ্চিত চিন্তিত কণ্ঠে বলল, ভাইয়া আজকের ঘটনা সবই তো শুনলে। সামনে আহিয়ার বিয়েতে যদি নেওয়াজ পরিবার আসে, তাহলে তো আরও একটা বিব্রতিকর পরিস্থিতি তৈরি হবে। মানে আমি বলতে চাচ্ছি ত্রিধা ও এহসানের সামনাসামনি দেখা হওয়ার ব্যাপারটা। ওর কথা শুনে আবির বলল, কিন্তু কিছু করার নেই, ইনভাইটেশন কার্ড অলরেডি সবার কাছে পৌঁছে গেছে। রাত 8:30। ঢাকা শহরের রাস্তায় আজকে প্রচণ্ড জ্যাম থাকার কারণে আয়ানের বাড়ি ফিরতে লেট হয়ে গেছে। গতকালের কথা অনুযায়ী সে আশা করেছিল রুমে গিয়ে তার পরিটাকে দেখতে পাবে, কিন্তু বেয়াদব পরিটা কথা শুনলে তো। আয়ান বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলে হাতের ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখল। অনেকক্ষণ কেটে গেছে। আয়ান দীর্ঘ একটা শাওয়ার নিয়ে রুমে এসে দেখল মাম্মাম কফি বানিয়ে নিয়ে এসেছে। মেঘ ছেলেকে ডিনার করতে বলে চলে গেল। আয়ানের ভ্রুটা কুঁচকে এলো। প্রায় 30 মিনিট হয়ে গেল সে রুমে এসেছে, পাগলিটা এখনও আসলো না কেন? ভাবতে ভাবতে বিছানার দিকে এগিয়ে গিয়ে কয়েকবার কল দিল ত্রিধাকে, কিন্তু মেয়েটা কল রিসিভ করছে না। আয়ান এবার চিন্তিত হয়ে ফোন হাতে নিয়ে হাঁটলো বাইরের দিকে। ত্রিধার রুম থেকে কলের রিংটোনের শব্দ আসছে, কিন্তু মেয়েটা ফোন রিসিভ করছে না কেন? আয়ান দরজাটা মৃদু ধাক্কা দিয়ে দেখলো ভেতরে কেউ নেই। বিছানার উপর ফোনটা অযত্নে পড়ে আছে। ত্রিধা রুম থেকে বেরিয়ে এসে এবার গেল আহিয়ার রুমের দিকে। হয়তো একসাথে দু বোন গল্প করছে ভেবে আয়ানের বেশ রাগ হলো। গতকালকে বউটাকে কত শখ করে বলল বাড়ি ফিরে যেন তাকে রুমে পায়, কিন্তু সে তো ভুলেই গেছে। কয়েক সেকেন্ড নক করার পর আহিয়া দরজা খুলে জানালো ত্রিধা তার রুমেও নেই। তবে কিছুক্ষণ আগে ছাদে যেতে দেখেছে। ছেলেটা বেশ অবাক হলো। দেশে ফেরার পর সচরাচর ত্রিধাকে কখনো ছাদে যেতে দেখেনি, তাহলে আজকে সন্ধ্যার পর কেন গেল? রুমের ভেতর কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে আহিয়ান তার বউটাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছে। আহিয়ার কথা আহিয়ানের কেন জানি বিশ্বাস হলো না। এই রাতের বেলা সে লেখাপড়া ছেড়ে কেন ছাদে যাবে? তাই দ্বিতীয় তলার করিডোর থেকে ড্রয়িং রুমের কিচেনের দিকেও তাকালো। মেয়েটা সত্যি বাড়ির কোথাও নেই। এবার সে বড় বড় পা ফেলে ছাদের দিকে গেল। ছাদের দরজায় দাঁড়িয়ে লক্ষ্য করলো মেয়েটা দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আয়ান দৃঢ় পায়ে সেদিকে এগিয়ে গিয়ে ওর পাশে বসল। ত্রিধা জানে লোকটাকে। এই পুরুষের শরীরের স্মেল অতি পরিচিত। ত্রিধা চুপচাপ কোনো কথা না বলে পাশের মানুষটির কাঁধে মাথা হেলিয়ে দিয়ে বাহুটা চেপে ধরল। আহিয়ানও চুপচাপ বসে আছে। তার পাখিটার নিশ্চয়ই মন ভালো নেই। যখন ভালো লাগবে তখন নিজে থেকে সবটা বলবে তাকে। কিন্তু মিনিট পাঁচেকের মধ্যে দুজনের নীরবতা ভেঙে আহিয়ানের ফোনটি বেজে উঠল। আহিয়ান বেশ অবাক হলো এই সময় ড্রাইভার আঙ্কেলের কল দেখে। আহিয়ান ঝটফট ফোনটা রিসিভ করলো। ওপাশের লোকটির কথা শুনে আয়ানের চোয়াল মুহূর্তে শক্ত হয়ে এলো। সে আগেই ড্রাইভার আঙ্কেলকে বলে রেখেছিল ত্রিধাজনিত কোনো কিছু তার নজরে পড়লে যেন তাকে জানায়। আর ড্রাইভার আঙ্কেল এই মুহূর্তে ঠিক সেই কাজটিই করেছে। আয়ান কলটা কেটে চোয়াল শক্ত করে ত্রিধার উদ্দেশ্যে বলল, এহসান এসেছিল ভার্সিটিতে? ত্রিধা হঠাৎ আয়ানের মুখ থেকে এমন কথা শুনে হক চকিয়ে গিয়ে সোজা হয়ে বসল। ওনার তো এইসব জানার কথা না, তাহলে কি করে জেনে গেল? ত্রিধা তো ভেবেছিল ঠান্ডা মাথায় সব কিছু বলবে, কিন্তু উনি তো অন্য কারো কাছ থেকে শুনে ফেলেছে। এখন কি খুব বেশি রাগারাগি করবে? ভাবতে মেয়েটা ঢোক গিলল। তখনই আয়ান ধমকে বলল, আই আস্কড এ কোশ্চেন। আয়ানের ধমকে মেয়েটা মৃদু কেঁপে উঠল। অতপর আমতা আমতা করে বলল, হ্যাঁ এসেছিল। আবারও তোর হাত ধরেছে? হুম।
আইহান রেগে কটমট করে বসা থেকে উঠে দাঁড়ালো। বাস্টারটাকে আজকে আমি জীবন্ত কবর দিব। ওর সাহস কি করে হয় তোকে ছোঁয়ার? ত্রিধা আইহানের রাগকে প্রচুর ভয় পায়, তবু একবার জড়িয়ে ওকে আটকে বলল, প্লিজ থামুন, যাবেন না কোথাও। হাত ছাড় স্টুপিড। ওকে কিছু না বললে আবারও সাহস দেখাবে, এই একই কাজ করবে। ত্রিধা ওকে থামানোর জন্য তাড়াতাড়ি করে বলল, বড় বাবা এহসানের বাড়িতে কথা বলেছে। এটুকু শুনে আহয়ান থমকে দাঁড়ালো, ভ্রু কুঁচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো তার দিকে। ত্রিধা মনে মনে একটু হাঁপ ছাড়লো আহয়ানকে থামাতে পেরে। ওকে টেনে দোলনায় বসিয়ে নিচেও পাশে বসল। অতঃপর শীতল দৃষ্টিতে তাকিয়ে মৃদু কণ্ঠে গতকাল রাত থেকে আজকে পর্যন্ত সকল ঘটনা স্পষ্ট করে বলল। গতকাল রাতে হাসানের ফোন কল এবং আজকে ত্রিধার হাত ধরে টানাটানি, এসব শুনে আহয়ানের মাথা রাগে যেন ফেটে যাচ্ছে। তবে এত কিছুর ভেতরেও স্বস্তি একটাই, বাড়ির বড়রা এহসানের ফ্যামিলিকে বিয়ের বিষয়ে নিষেধ করে দিয়েছে। ত্রিধা আলতো করে আহয়ানের বুকে মাথা রেখে মৃদু কণ্ঠে বলল, আপনি আর এহসানের সাথে ঝামেলা করবেন না প্লিজ। ওর চোখে আমি আপনার প্রতি ভয়ঙ্কর রাগ দেখেছি। আপনার কিছু হলে আমি সত্যিই মরে যাব। আহয়ান ত্রিধাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলল, তুই একটু বেশি ভাবছিস। তোর কাজ শুধু আমাকে ভালোবাসা, আর বাকি সব আমি সামনে নেব। তখনই ছাদের দরজায় ঠক ঠক আওয়াজ শোনা গেল। ত্রিধা বেচারি বেশ ঘাবড়ে গিয়েছে। সেটা দেখে আহিয়ান দৃঢ় কণ্ঠে বলল, চুপচাপ এখানে বসে থাক, আমি দেখে আসছি কে এসেছে। ত্রিধা ভয়ে ঢোক গিলে বলল, আজ বোধহয় সব শেষ। চুপ, আগে আমায় দেখতে দে। বলেই আহিয়ান এগিয়ে গেল ছাদের দরজার দিকে। অতঃপর মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, কে ওখানে? এবার সিঁড়ির দিক থেকে কেউ এগিয়ে এসে বলল, ভাইয়া আমি। অন্ধকারে আহিয়ার অভাব স্পষ্ট না দেখা গেলেও কণ্ঠ শুনে আহিয়ান নিশ্চিত হবে। আহিয়াও সঙ্গে সঙ্গে বলল, ভাইয়া তোমাকে মাম্মাম খুঁজছে। এর মাঝে কাকিমণিও মনে হয় তোমাকে ছাদে আসতে দেখেছে, তাই মাম্মাকে বলেছিল ছাদে এসে দেখতে। বহু কষ্টে ওনাদেরকে থামিয়ে আমি চলে এসেছি তোমাকে ডাকতে। এবার তাড়াতাড়ি এসো, কেউ চলে আসবে। আহিয়ার কণ্ঠ পেয়ে এতক্ষণে ত্রিধাও আহিয়ানের পাশে এসে দাঁড়িয়েছে। আহিয়ান শীতল কণ্ঠে বোনের দিকে তাকিয়ে বলল, ত্রিধাকে তোর সাথে নিয়ে যা, আমি একটু পর আসছি। অতঃপর আহিয়া ও ত্রিধা নিচে চলে গেল। দেখতে দেখতে কেটে গেল আরও একটি সপ্তাহ। আগামীকাল রিহান ও আহিয়ার এঙ্গেজমেন্ট। পুরো খানবাড়ি আলোয় আলোয় আলোকিত করা হয়েছে। 3 তলা বিশিষ্ট এই বাড়িটি কয়েক মাইল দূর থেকেও আলোর জন্য সকলের নজর কাটছে। আশেপাশের সকলের মুখে মুখে একটাই কথা, খানবাড়ির বড় মেয়ের বিয়ে। আবির এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে পুরো বাড়ির জাঁকজমকভাবে সাজিয়েছে। এখন থেকে বিয়ের আগের এই 15 দিন খানবাড়ি এভাবে আলোকিত থাকবে। মিম ও আরিফ আজকে চলে এসেছে খানবাড়িতে। সাথে এসেছে মেহমুদা খান ও তার হাজব্যান্ড। হাস্যকর হলেও সত্যি, বাবা ও ছেলের শ্বশুরবাড়ি তো একটাই। আশিফ ও জান্নাত ইতিমধ্যেই চলে গেছে রিহানদের বাড়িতে। সাথে গেছে মেহেদি ও জুই। আগামীকালকে রিহানের আত্মীয় স্বজন ও খানবাড়ির আত্মীয় স্বজন সকলকে নিয়ে খানবাড়িতেই আয়োজিত হবে রিহান ও আহিয়ার এঙ্গেজমেন্ট পার্টি। সেই অনুযায়ী খানবাড়ির বাগানে আয়োজিত হচ্ছে বিশাল আয়োজন। আজ 9 জানুয়ারি। বিকেল পেরোতেই খানবাড়ির পরিবেশ আরও প্রাণোজ্জ্বল হয়ে উঠল। বাগানের গেট খুলে একের পর এক গাড়ি ঢুকছে। আলোয় ঝলমল খানবাড়ির সামনে থামছে দামি দামি গাড়ি। ভেতর থেকে বেরিয়ে আসছে সাজগোজ করা মানুষ। সবার আগে উপস্থিত হলো হালিমা খান, মালিহা খান ও আকলিমা খানের বাপের বাড়ির মানুষজন। এত বছর পর সাকিব ও শিমুকে দেখে মেঘ তো মহা খুশি। ওদের দুজনের একটা ফুটফুটে ছেলে হয়েছে। সাকিব 15 দিনের মতো আবিরের সাথে দুষ্টুমিতে মেতে আছে। তাদের সাথে হাসি, আনন্দ ও কোলাহলে খানবাড়ির আঙিনা ভরে উঠল। কিছুক্ষণ পরে পৌঁছালো বন্যা ও রায়ের পরিবার। পরিচিত মুখগুলো দেখে খানবাড়িতে আরও উষ্ণতা ছড়িয়ে পড়েছে। এরপর এক এক করে এসে হাজির হলো মেঘার বন্যার বন্ধুবান্ধব। মিনহাজ, তামিম, মিষ্টি প্রত্যেকেই তাদের পরিবার নিয়ে এসেছে। এত বছর পর সকলের সাথে একসাথে দেখা হয় খানবাড়ির বাগানবাড়ি যেন ছোটোখাটো মিলন মেলায় পরিণত হয়েছে। ইতিমধ্যে পৌঁছালো আবির, তানভীর ও আদির বন্ধুরা। নিজেদের মধ্যে হাসি ঠাট্টা ও গল্প আড্ডা দিচ্ছে। তবে আবিরের বিজনেস ক্লায়েন্টরাও সন্ধ্যার পর আসবে, সেটা সবাই জানে। এদিকে ত্রিধার বন্ধুরা প্রতিবারের মতো এবারও দেরি করে ফেলেছে। এখনও আসেনি তারা। ফোনে শুধু একটাই কথা, রাস্তায় আছি, তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আহিয়ানের বন্ধুরাও এখনও অনুপস্থিত। শোনা গেছে তারা সন্ধ্যার পর ছেলেপক্ষ হয়ে একসাথে আসবে। খান বাড়ির বড় মেয়ের এঙ্গেজমেন্ট। আত্মীয় স্বজনদের মধ্যে কেউ বাদ পড়ছে না। সবাইকে দেখে বোঝা যাচ্ছে এঙ্গেজমেন্ট শুধু পারিবারিক একটা অনুষ্ঠান নয়, এটা খানবাড়ির জন্য একটা বড় ইভেন্ট। বিশেষ করে আবিরের বিদেশি ক্লায়েন্টরা আসার কারণে এঙ্গেজমেন্ট পার্টির থিম একেবারে ফরেন স্টাইলে করা হয়েছে। নারী পুরুষদের জন্য আলাদা ড্রেস কোড নির্ধারণ করা হয়েছে। ছেলেরা পরেছে ব্ল্যাক স্যুট, মেয়েরা পরেছে লাল গাউন অথবা শাড়ি। সব মিলিয়ে বাগান যেন বিদেশি কোনো এক রিসর্টের পার্টির মতো ঝলমল করছে। সন্ধ্যা নামার সাথে সাথে আরও উজ্জ্বল হয়ে উঠল। আর ঠিক তখনই শুরু হতে যাচ্ছে এই এঙ্গেজমেন্টের গুরুত্বপূর্ণ অধ্যায়। সন্ধ্যা নামতেই খানবাড়ির বাগান পুরোপুরি আলোয় আলোকিত হয়ে উঠল। মৃদু মিউজিক বাজছে, অতিথিরা একে একে জায়গা নিচ্ছে। বাইরে থেকে দেখলে সব কিছুই নিখুঁত। হাসি, আলো, আড্ডা,
আর এই নিহুতের মধ্যে লুকিয়ে আছে একটা অস্বস্তি। আহিয়ান বাগানের একপাশে দাঁড়িয়ে অতিথিদের গতিবিধি লক্ষ্য করছে। চোখের পলকে সে প্রতিটা আগত গাড়ির দিকে লক্ষ্য করছে। ঠিক তখনই বাগানের ভিতর দিয়ে ঢুকলো আর একটা গাড়ি। গাড়ি থামতে ভিতর থেকে নামলো পরিচিত কিছু মুখ। এহসান এসেছে পরিবার সহ, তবে আজকে মন্ত্রী সাহেব আসেননি। আহিয়ানের চোয়াল শক্ত হয়ে এলো। বুকের ভেতর জমে থাকা রাগটা সে জোর করে চেপে রাখল। আজকে কোনো শব্দ, কোনো ভুল আচরণ কিছুই চলবে না। আজকে তারা একমাত্র বোনের এঙ্গেজমেন্ট। এহসানের পরিবার ভদ্রতার সহিত সকলের সাথে কুশলাদি বিনিময় করল। বাইরে থেকে কেউ বুঝতে পারবে না এই লোকটার উপস্থিতিতে আহিয়ানের মাথার ভেতর ঝড় বইছে। আহিয়ানের চোখ একবারেও কিছুক্ষণের জন্য এহসানের দিকে থামল না। সে নিজেকে সংযমে রাখছে। আজ সে শুধু একজন বড় ভাইয়ের থেকে বেশি কিছু না। একটু দূরে ত্রিধা এহসানের উপস্থিতি দেখে অস্বস্তিতে হাতের আঙুল মোচড়ামুচড়ি করছে। বুকের ভেতর ধুকপুক বেড়ে গেছে। সে সাবধানে তাকালো আহিয়ানের দিকে, কিন্তু আশ্চর্যের বিষয়, আহিয়ানের মুখে রাগের বদলে দৃঢ়তা। সে ধীরে ধীরে এগিয়ে এসে ত্রিধার পাশে দাঁড়ালো। নিচু গলায় বলল, চিন্তা করিস না, আমি আছি তো। এই ছোট্ট বাক্যটা ত্রিধার বুকে জমে থাকা আতঙ্কটা কমিয়ে দিয়েছে। আহিয়ানের বন্ধুরা এখনো আসেনি। সে জানে তারা আসলে পরিস্থিতি আরও সহজ হবে। ততক্ষণ সে নিজেই সামলে নেবে সবকিছু। বাগানের অন্য প্রান্তে হাসি ঠাট্টা, ছবি তোলা সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছে। কেউ বুঝতেও পারছে না এই আনন্দের মাঝে একটা মানুষ কতটা সতর্ক হয়ে দাঁড়িয়ে আছে। বাগানের এক প্রান্তে দাঁড়িয়ে আহিয়ান চারিপাশে চোখ বুলিয়ে নিল। চারিদিকে আলো, মিউজিকের ছন্দে মানুষের হাসি, সব মিলিয়ে পরিবেশটা প্রাণবন্ত। খান বাড়িটা যেন সত্যি উৎসবের রঙে রঙিন। তখনই ঠিক দূর থেকে একটার পর একটা গাড়ির শব্দ ভেসে আসছে। ছেলের পক্ষ এসে পৌঁছালো। আহিয়ানের চোখ আপনা আপনি এদিক সেদিক গেল। তার বন্ধুরা একসাথে গাড়ি থেকে নামলো। পরিপাটি ব্ল্যাক স্যুট, পরিচিত হাসি। আহিয়ান মৃদু হেসে এগিয়ে গেল সেদিকে। বন্ধুদের উপস্থিতিতে পরিবেশটা আরও জমে উঠেছে। মৃদুল মৃদু হেসে কাঁধে হাত রেখে বলল, দোস্ত, বাড়িটা তো পুরো লন্ডন বানিয়ে ফেলেছিস। মনে হচ্ছে না বাংলাদেশের কোনো এঙ্গেজমেন্ট পার্টিতে আছে। আয়ান মৃদু হেসে বলল, তোদের জন্য এ সকল আয়োজন, তোদের সকল এনজয়ের জন্য এত সব ব্যবস্থা। মৃদুল এবার আয়ানের কানের কাছে গিয়ে বলল, আমার রং নাম্বার কি এসেছে রে? তোর রং নম্বরের খবর কি আমার রাখার কথা? তা অবশ্য ঠিক, দ্বিধার আশেপাশে দেখিস নে। আয়ান ভাবুক ভঙ্গিতে বলল, এখনও আসেনি বোধ হয়। দ্বিধাকে দেখলাম বন্ধুদের জন্য অপেক্ষা করছে। তখনই তাদের পাশে এসে দাঁড়ালো অলোক, নির্জন ও রিহান। এত এত কালো স্যুটের মাঝে রিহান একাই সাদা স্যুট পরেছে। ছেলেটাকে আজকে দুর্দান্ত সুন্দর লাগছে। চোখের মাঝে লেগে আছে পূর্ণতার হাসি। ওদিকে অতিথিদের ভিড়ের মাঝে এহসানকে দেখা গেল। সে ভদ্রভাবে দাঁড়িয়ে আছে তার পরিবারের সাথে। দূর থেকে একবার ত্রিধার দিকে তাকালেও ত্রিধা স্বাভাবিকভাবে নিজের পাশে থাকা মানুষের সাথে কথা কম ত্রিধা স্বাভাবিকভাবে নিজের পাশে থাকা মানুষের সাথে কথা বলায় মন দিল। চারপাশে সবাই নিজেদের মতো কথা বলাই ব্যস্ত। মিউজিকের ভলিউম একটু বাড়ানো হলো। মাইকে ভেসে এলো ঘোষণা, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, দ্য এঙ্গেজমেন্ট সেরিমনি উইল বিগিন শর্টলি। এই ঘোষণার সাথে সাথে বাগানের আলো সামান্য ঝিলমিলিয়ে উঠল। স্টেজের দিকটা আরও আলোতে ঝলমল করে উঠল। রিয়ান আগে থেকে স্টেজে দাঁড়িয়ে আছে। খানবাড়ির ভেতর থেকে পাপার হাত ধরে ধীরে ধীরে এগিয়ে এলো আহিয়া। হোয়াইট গাউনে তাকে আজকে সত্যি রাজকন্যার মতো লাগছে। মুখে লাজুক হাসি, চোখে নতুন জীবনের উচ্ছ্বাস। পাশে আবির রাজকন্যার হাত ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে। পরনে ব্ল্যাক স্যুট, আত্মবিশ্বাসী ও শান্ত। চারিপাশের লোকজনের চোখ স্বাভাবিকভাবে এই দুজনের দিকে আটকে গেল। এক মুহূর্তের জন্য সবাই যেন ভুলে গেল শব্দের মাঝে কোলাহলের কারণ খুব পরিষ্কার। এই বাবা মেয়েকে আজকে সত্যিই অপূর্ব দেখাচ্ছে। লাল কার্পেটে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া, তার উপর দিয়ে হেঁটে আসছে খানবাড়ির বড় রাজকন্যা মেহবুবা খান আহিয়া। আয়ান দূর থেকে বোনকে দেখে হালকা হাসলো। আর একটু সামনে দাঁড়িয়ে আছে ত্রিধা। তার বন্ধুরা এই মুহূর্তে এসেছে। আপাতত সেই ব্যস্ত বন্ধুদের বকাঝকা করতে। আজকের দিনটা শুধু স্মৃতির পাতায় থাকুক, আলো, হাসি, ভালোবাসায়। স্টেজের আলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে। মিউজিকের ধীরে ধীরে নরম সুর বদলে গেল। দিদিরা সকলে তাকিয়ে আছে সামনের দিকে। এই মুহূর্তটার জন্যই তো এত অপেক্ষা। মাইকে ভেসেল উপস্থাপকের কণ্ঠ, এখন আমরা সকলেই সাক্ষী থাকব আজকের এই সুন্দর মুহূর্তে, রিং এক্সচেঞ্জের জন্য। আহিয়ান ও রিহান মুখোমুখি দাঁড়ালো। দুজনের মুখেই আজকে অচেনা আবেগ। খুশিতে রিহানের চোখ ছলছল করছে। গত 3 বছরের অপেক্ষার অবসান করতে চলেছে। আবির মেয়েকে রিহানের বরাবর দাঁড় করিয়ে চলে আসতে চাইল, কিন্তু রিহান আবেগে আতপুল্য হয়ে আবিরকে জড়িয়ে ধরে ভেজা কণ্ঠে বলল, থ্যাংক ইউ আঙ্কেল, আপনার বাগানের সব থেকে সুন্দর ফুলটা আমাকে দেওয়ার জন্য। আমি সারা জীবন তাকে আগলে রাখবো, কখনো অভিযোগের সুযোগ দিব না। আবির কি বলবে বুঝতে পারছে না। একটা ছেলে কতটা খুশি হলে এতটা শুকরিয়া আদায় করতে পারে সেটা তার অজানা নয়। আজকে সে সত্যিই ভাগ্যবান, রিহানের মতো একটা ছেলের কাছে নিজের মেয়ের হাতটা তুলে দিতে পেরে। আবির নিজেকে সামলে রেহানের কাঁধে ভরসার হাত রেখে বলল, অল দ্য বেস্ট মাই শান, আই বিলিভ ইউ। অতঃপর পার্টির সবাই দেখলো তাদের আন্তরিকতা। আবির স্টেজ থেকে নেমে আসতেই চারিদিকে আলো ও ক্যামেরার ফ্ল্যাশ, মানুষের কোলাহল
সব কিছু মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। একটা ছোট্ট কুসুন হাতে এগিয়ে এলো, তার উপরে রাখা 2টি ডায়মন্ড রিং আলোতে চকচক করছে। প্রথমে রিহান ধীরে ধীরে আহিয়ার হাত ধরল, আঙুলে রিং পরিয়ে দিতে গিয়ে থমকে গেল, হালকা নার্ভাস, আবার আনন্দে ভরা। কুচকি হেসে রিং পরিয়ে দিল। সঙ্গে সঙ্গে চারিপাশে করতালির শব্দ উঠল। এবার আহিয়া রিহানের দিকে তাকালো, ওকে স্পষ্ট উচ্ছ্বাস ও আবেগ। সে যত্ন করে রিহানের আঙুলে রিং পরিয়ে দিল। রিংটা সঠিক জায়গায় বসাতেই চারদিকে আলো উজ্জ্বল হয়ে উঠল। কংগ্রেচুলেশন, করতালি, হাসি, শীষ একসঙ্গে মিশে গেল। মেঘার বন্যাসহ পুরো খান পরিবার সামনে থেকে হাততালি দিচ্ছে। আহিয়ান ও ত্রিধার বন্ধুরা দুষ্টুমি করে শীষ দিচ্ছে। মৃদুল ক্যামেরা হাতে মুহূর্তগুলো ধরে রাখছে, তবে ওর ক্যামেরায় বোধহয় তার রং নাম্বারের ছবি বেশি। মিস রং নাম্বারকে রেড গাউনে আজকে দুর্দান্ত লাগছে। মৃদুলের চোখ সরছেই না। আবির দূরে দাঁড়িয়ে হালকা হাসছে। এই আয়োজন তার কাছে শুধু দায়িত্ব নয়, গর্ব। আয়ান স্টেজের একপাশে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছে। বোনের মুখে হাসিটা দেখে সে আর কিছু ভাবল না। আজকের দিনে এটুকুই তার প্রাপ্তি। রিং এক্সচেঞ্জ শেষ হতেই মিউজিক একটু জোরালো হলো। স্টেজের সামনে সবাই একে একে শুভেচ্ছা জানাতে শুরু করলো। ছবি, হাসি, আলিঙ্গন সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল স্মরণীয়। আজ থেকে আহিয়া আর রিহান শুধু দুজন আলাদা মানুষ নয়, আজ থেকে তারা একে অপরের প্রতিশ্রুতি। রিং এক্সচেঞ্জের পর চারপাশ আবার হাসি আড্ডায় ভরে উঠলেও স্টেজের এক কোণে একটু আলাদা একটা মুহূর্ত তৈরি হলো। আহিয়া ধীরে ধীরে নেমে এলো স্টেজ থেকে। সামনে দাঁড়িয়ে থাকা আয়ানের দিকে তাকাতেই চোখ ভিজে উঠল। এত আলো, এত মানুষ, সব কিছুর ভেতরও ভাইটার দিকেই প্রথমে ছুটে এলো সে। আয়ান কিছু না বলে শুধু এক পা এগিয়ে গিয়ে বোনের মাথায় আলতো করে হাত রাখলো। মৃদু কণ্ঠে বলল, আজকে খুব সুন্দর লাগছে তোকে। এই এতটুকু কথাতেই আয়ার চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ল। সে ফিসফিস করে বলল, থ্যাংক ইউ ভাইয়া, তুমি না থাকলে এত কিছু সম্ভব হতো না। আয়ান 1 সেকেন্ডের জন্য চোখ সরিয়ে নিল। গলার ভেতরে জমে থাকা অনুভূতিটা লুকিয়ে রেখে হালকা হেসে বলল, আমি সব সময় তোর পাশে আছি। আয়া এবার আলতো করে জড়িয়ে ধরল ভাইয়াকে। দূর থেকে কেউ ছবি তুলছিল, কেউ হাসছিল, কিন্তু এই মুহূর্তটা শুধু ভাই আর বোনেরই ছিল। স্টেজের মাঝখানে রাখা বিশাল 3টার কেকটার পাশে ধীরে ধীরে সবাই জড়ো হতে লাগলো। নরম আলোতে সাদা আর গোল্ডেনের ডিজাইনের সাজানো কেকটা ঠিক যেন রূপকথার কোনো অংশ। মাইকে হাসি খুশি কণ্ঠে ভেসে এলো, নাও ইটস টাইম ফর দ্য কেক কাটিং। চারিদিক থেকে তালি আর উল্লাসে বাগান মুখর হয়ে উঠল। আহিয়া রিহান পাশাপাশি দাঁড়ালো। দুজনের মুখে লাজুক হাসি, চোখে উজ্জ্বল আনন্দ। আহিয়ান ও ত্রিধা এক পাশে দাঁড়িয়েছিল। আহিয়ান বোনের দিকে তাকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে পড়ল, যা শুরু কর, আজ তোর দিন। আহিয়া হালকা হেসে মাথা নাড়ালো, রিহানের হাতের উপর নিজের হাত রাখলো। একসাথে ছুরি ধরতেই চারিদিকে আবার তালি পড়ল। 1, 2, 3। কেক কাটার সঙ্গে সঙ্গে ফ্ল্যাশের ঝলকানো হাসি আর উল্লাস মিলেমিশে একাকার হয়ে গেল। কেকের প্রথম টুকরোটা রিহান তুলে দিল আহিয়ার মুখে। আহিয়া একটু লজ্জা পেয়ে হাসলো, তারপর ছোট্ট কামড় দিল। অতঃপর আহিয়ার হাত থেকে কেক গেল রিহানের মুখে। তার পাশে তখন দুষ্টামি ও হাসির রোল। মালিয়া খান চোখ মুছতে মুছতে বলল, আল্লাহ, ওরা ভালো থাকে যেন। একটু পর আহিয়াও একটা ছোট টুকরো কেক তুলে এগিয়ে দিল আহিয়ানের দিকে। খুব নিচু গলায় বলল, ভাইয়া। আয়ান কিছু না বলে কেকটা মুখে নিল, অতঃপর হালকা হাসি দিয়ে বলল, ধন্যবাদ। এই এক শব্দে আহিয়ার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার পাশে তখন ক্যামেরা, হাসি, মিউজিক সব চলছে নিজের গতিতে। আর এই কেক কাটার মুহূর্তটাই ধীরে ধীরে পরিণত হলো একটা নতুন সম্পর্ক আর একটা পরিবারের সুন্দর শুরুতে। রিয়া, মাইশা, জান্নাত, মেঘ, বন্যা সহ সকলে দু চোখ ভরে দেখছে এত সুন্দর দৃশ্যটি। মেঘ তো কিছুক্ষণ পর পর চোখের পানি মুছছে। একমাত্র কলিজার টুকরা মেয়েটার যে চলে যাওয়ার দিন ঘনিয়ে আসছে। কেমন লাগছে বলো? দারুণ না? তবে আহিয়ান ও ত্রিধার ব্যাপারটা কিন্তু দিনের পর দিন কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। ওদিকে এহসান যেন দিনের পর দিন একটা ভিলেন হয়ে যাচ্ছে, যদিও ও খুব ভালো লাভার একটা। যাই হোক, পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি চলে আসবে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর যদি কাউকে ভালোবেসে থাকো তো তাকে ভালোবাসতেই থাকো। থ্যাংক ইউ সো মাচ।